আর্সেনিকাম আয়োডাটাম। আপনারা প্রথমত আমি ডাক্তার নীলমণি ঘটকের একটা রোগীলিপি দিয়ে শুরু করতে চাচ্ছি। ডাক্তার নীলমণি ঘটক যে কথাটা বলছিলেন, আপনারা সেটা হলো যে অর্গানো যে কথা বলছে, ওষুধজনিত রোগ যাবতীয় রোগের মধ্যে সবচেয়ে জটিল ওষুধজনিত রোগ। ওষুধের কারণ যে রোগগুলো সৃষ্টি হয় এগুলো হলো যে সবসাথে জটিল রোগ। এটা হলো যে হেনিম্যানের কথা, বাস্তবতে তাই করছে। এই ওষুধজনিত রোগগুলা ওষুধ দিয়ে আরোগ্য হয় না। ওষুধজনিত রোগগুলো আরোগ্যের জন্য যে কাজটা আমাদের লাগবে সেটা হলো যে প্রথম দুশ্চিন্তাহীন জীবন, টেনশন মুক্ত থাকা লাগবে। ইংরেজির টেনশন, বাংলা করলে দুশ্চিন্তা করলে আমরা তেমন বুঝি না, টেনশন করলে একটু বেশি বুঝি, অতিরিক্ত বুঝি। তাহলে প্রথম শর্ত হলে দুশ্চিন্তাহীন জীবন, নির্মল বায়ু, সুষম খাদ্য। কাজ কিন্তু মাত্র 3টে কাজ করলে আপনার এই জটিল রোগগুলো আরোগ্য হয়। তাহলে আসেন, দুশ্চিন্তাহীন জীবন আমরা পারমু। নির্মল বায়ুর জন্য যারা ঢাকা শহরে আছে এটা গ্রামে আসা লাগবে। আগের সময় কবিরাজরা চিকিৎসার জন্য রোগীদের স্থান পরিবর্তন করে দেবো, যে আপনি অমুক জায়গা থেকে বেয়ে আসেন। আপনারা কাজেই কিছুদিন পরে মনে করো আমাদের এখানে কাছে শিল্প আছে, হানে যে ঘুরি গাড়ি যাবেন, গোসল করে আসবেন, কক্সবাজার যাবেন, সিবি যাবেন, বঙ্গবন্ধু টানলে ঘুরিয়ে আসবেন, বেড়াইবেন, সিটাং যাবেন, কালোবুনে খাবেন, এবার বিভিন্ন জায়গায় যাইয়া ঘুরি গাড়ি আসবেন, এবার ঘুরে লাগবো। আচ্ছা আসেন, এরকম একটা রোগী দীর্ঘদিন কী রোগ তার, সেই হিন্দুদের মধ্যে একটু ধর্ম কর্ম বেশি মানতেন। তার হাঁটুর নিচ থেকে শুরু করে পায়ের গোয়ালি পর্যন্ত সোরাইসিস। সে একটা কলেজের অধ্যাপক ছিলেন। রিটায়ার্ড হওয়ার পরে তার একমাত্র ছেলেটা মারা গেছে। একটা ছেলে একটা মেয়ে। এখন সেই এর আগে তার রিটায়ার্ড হওয়ার আগেই তার স্ত্রী মারা গেছে। রিটায়ার্ড হওয়ার আগে স্ত্রী মারা গেছে, রিটায়ার্ডের পরে তার ছেলে মারা গেছে। মেয়েকে তো এর আগে বিয়ে দিয়ে ফেলছে। আর এই চর্মরোগের বয়স, সোরাইসিসের বয়স ছিল অনেক বছর। তখনকার সময় কবিরাজি চিকিৎসা প্রচলন ছিল সবচেয়ে বেশি। তখন কবিরাজ মহাশয় বললেন যে আপনি এই বাড়ি ত্যাগ করে কিছুদিনের জন্য আপনি এই যেখানে সুবিধা আবার থাকার মতো ব্যবস্থা হয় ওইখানে যাই কিছুদিন বেয়ে আসেন, থাকেন। ওই সুবাদে উনি গেল ধানবাদে ঘটকের এলাকায়। ঘটকের সুনাম শুনে ঘটকের কাছে গেল। ঘটক রুগীলিপি করার পরে দেখলেন যে এই রুগীটা একবারে পরিপূর্ণভাবে আর্সেনিক আয়োডের হওয়ার কারণে তাকে আর্সেনিক আয়োড 10 mg দিচ্ছেন। 1 মাস পরে রুগী আবার আসার পরে প্রথম 1 mg দিচ্ছে, 1 মাস পরে 10 mg দিচ্ছেন। আবার 3 মাস পর রুগী আসলো, রুগীর কোনো পরিবর্তন হয় নাই। না হওয়াতে ঘটক
কিরে রুগীটার আর্সেনিক আয়োডের চিত্র কি আর্সেনিক আয়োডে কেন কাজ হচ্ছে না। উনি এই রুগীটাকে টিউবারকুলিনাম দিলেন 1 ml। টিউবারকুলিনাম দেওয়ার পরে রুগীর মনের লক্ষণের পরিবর্তন হয়েছে। আমরা তো সাধারণত বুঝি মনের লক্ষণ পরিবর্তন হলে আমাদের কাজ শুরু হয়ে গেছে, রুগী ভালো আছে। এই রুগী লিপি থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। গল্প বলতেছি না, আপনারা ঘটকের বই খুলে দেখবেন। আপনারা তো বই পুস্তক কিনেন না, হোমিওপ্যাথিতে কত কিতাব আছে। কিতাব না কিনলে আমরা যদি শুধুমাত্র এই ওষুধ পরিচয়ের মধ্যে তো আর্সেনিক আয়োড আলোচনা 8 পৃষ্ঠা, তাও যে যে কঠিন কঠিন শব্দ আমি বুঝি না, হয়তো আপনাদের মেধা অনেক ভালো, বুঝতে পারেন। আচ্ছা, তখন চিন্তা করলে কিরে রুগীর মনের লক্ষণের পরিবর্তন হয়েছে। আরোগ্যের গতিটা কী ছিল? আরোগ্যের গতিটা আপনারা সবাই জানেন না কি? ভিতরের দিকে বাইরের থেকে, এরপরে নিচে, হ্যাঁ, এরপরে আর কত দূর আছে তো? আর কেন কি সর্বশেষ কথা দ্বারা ঠিক ছিল। সর্বশেষ যে রোগটা আসছে যাওয়ার সময় সবার আগে যাবে, হ্যাঁ, সবার আগে এটা সারবে। আচ্ছা, ও দিয়ার হেসাইনার তাহলে সর্বশেষ যে রোগটা আসছিল ওইটা আগে যাওয়ার কথা, কিন্তু রুগী মনের দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, কিন্তু তার ওই যে রোগের দিক থেকে কোনো পরিবর্তন নাই। রোগের দিক থেকে কোনো পরিবর্তন হইতেছে না। এরপরে ঘটক তাকে আবার আর্সেনিক আয়োড দিলেন। দেখে আমরা হলে চিন্তা করতাম আর্সেনিক আয়োড যদি কয়েকবার দেওয়া হয়ে গেছে, যেহেতু টিউবারকুলিনাম দেওয়াতে কাজ হইতেছে, রোগী মনের দিক থেকে ভালো আছে, তাহলে তো মনে হয় তার টিউবারকুলিনাম চলবে। এখানে টিউবারকুলিনাম বাধা থাকার কারণে টিউবারকুলিনাম আর্সেনিক আয়োডের আগে কাজ করে নাই। টিউবারকুলিনাম দেওয়ার পরে তার যে বাধাটা ছিল ওই বাধাটা চলে গেছে। এরপর আসেন আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। ঘটক আমি আজ থেকে প্রায় 20 বছর আগে এই পরিমল চন্দ্র মজুমদার থেকে একটা তথ্য পাইলাম। ডাক্তার চন্দ্রশেখর দাস, সিএস দাস যেটাকে বলা হয়, উনি কিছুদিন আগে মারা, প্রায় 2 বছর হবে, 2 বছর আগে পুরনো সম্ভবত। আর এখন যে পরিমাণ সহস্রতম ওষুধ পাওয়া যাইতেছে মার্কেটে, তখন কিন্তু এত ওষুধ পাওয়া যাইতো না। যে ওষুধগুলো সহস্রতমিক মার্কেটে পাইতেন না, ওই ওষুধগুলোর শতমিকে আরও বিভাজিত করে কীভাবে দিতেন, যা আমি একবার এটা প্রয়োজনে বানাইছিলাম। এটা আজকে প্রথম বলতেছি আপনাদেরকে। সালফার 201, 202, 203, 204 এভাবে দিছিলাম। ওই ঘটকের কাছে আবার রুগীটা আসার পরে উনি ওই রুগীটাকে এই শক্তি পরিবর্তন রীতিতে আর্সেনিক আয়োড 1006 পাওয়ার, 1006 শক্তি, এরপরে 1012 শক্তি, 1018 শক্তি দিছে। ওইগুলো বানার আর কৌশল আছে, আপনাদের আজকে শিখে দিলে আপনারা বাজে আজকে এটা শুরু করে দেবেন। কারণ যেটা যেটা যে শুনেন এর নয় আজকে বাজে সবার আর্সেনিক আয়োড দিয়ে দেবেন আপনারা আজকে। ওটা আরেক জগৎ, এটা ওষুধের সেকেন্ড ইয়ারে গেলে যদি কখন সুযোগ হয় তখন বলবো। আচ্ছা, এরপরে এই আর্সেনিক আয়োড খাওয়ার পরে রুগীটা আরোগ্য হয়েছে। আর্সেনিক আয়োডকে আমরা যেভাবে মনে রাখবো, শুধু আর্সেনিক আয়োড নয়, যেই কোনো মেডিসিন যদি
পড়ার সময় আপনি চিন্তা করবেন আমার চেম্বারের এই যে রুগী লিপিটা আমি করছিলাম সম্ভবত এই রুগীটা তো আর্সেনিক আয়োড ছিল। আপনি নোট করে রাখবেন তার রুগী লিপির পাশে। যদি কখনও রুগীটা আপনার কাছে আবার আসার পরে তখন আপনি আর্সেনিক আয়োডের সাথে যে ওষুধগুলো নোট করছেন তার সাথে মিল করবেন। মিল করার পর যদি মিলে যায় তখন তাকে ওই ওষুধটা দিবেন। আজকে আর্সেনিক আয়োড শোনার পরে আপনারা দেখবেন, চিন্তা করবে রাস্তাঘাটে বাড়িতে প্রায় প্রতিবিরোধী আত্মীয়দের মধ্যে আমার কোন মানুষটার এই সমস্যাগুলো আছে। আমার মনে হয় এই মানুষটার, আমার এই আত্মীয়টার এই আর্সেনিক আয়োড লাগতে পারে। আমার রাস্তায় যে মানুষটা যাইতেছে এই মানুষটা সম্ভব আর্সেনিক আয়োডের মানুষ। যখন আপনি এটা সেট করবেন তখন ওষুধটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। এই সেট করতে না পারলে এই কয়দিন পরে মন থেকে চলে যাবে। ওষুধ মনে রাখার সবচেয়ে সহজ, একদম সহজ কৌশল এটা। আলোচনা শোনার পরে মনে করবেন এই মানুষের তো এই ওষুধের ছিল। আসেন আর্সেনিক আয়োডের এরা খুব রাগী মানুষ, খুবই রাগী। এদেরকে কোনো প্রশ্ন করলে সহজে উত্তর দেয় না, তবে একটু গোঁজা স্বভাবের। যেটাকে গোঁজা বলতে আমাদের গ্রাম অঞ্চলে গোঁজা বলে, এটা এক গুঁয়ে প্রকৃতির, যেটারে গুঁয়ারিকা বলে। আর উত্তর দিলেও যে উত্তর দিতে বাধ্য হয় সে বিরক্তি সহকারে উত্তর দিবে, বিরক্তি সহকারে সে উত্তর দিবে। এরা সাইলেশিয়া লাইকোপোডিয়ামের মতো, সাইলেশিয়া লাইকোপোডিয়ামের মতো কাজের প্রারম্ভে এদের একটা ভয় থাকে। এই কাজটা করবে কি করবে না এই ভীতিভাবটা তাদের মধ্যে থাকে। যখন কাজ শুরু করে ঠিকই ভালোভাবে সুচারুভাবে কাজ সম্পন্ন করতে পারে। এরা এই প্রকৃতির মানুষ। অস্থিরতা ও ভীতিপরায়ণ, হতাশায় পরিণত হয়, এমন বিমর্ষতা, অসন্তুষ্টি, সে সর্বদা অত্যন্ত উত্তেজিত থাকে। অর্থাৎ এই মানুষরা সবসময় গিয়ারে থাকে, নিউট্রাল হয় না। মানে সবসময় মিয়া 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 মানে 100 100 কথা বুঝছেন, নিউট্রাল হয় না। এরা সবসময় গিয়ারে থাকে। এই যে হুন্ডা যখন আমরা মনে করেন গিয়ারে থাকে, কোনো কারো স্টার্ট বন্ধ হইলে গিয়ারে থাকাও স্টার্ট দম জানি, স্টার্ট দিতে হলে নিউট্রাল করা লাগবে। এই মানুষগুলো নিউট্রাল হয় না, কথা বুঝিয়েন। এদের মনের মধ্যে ভূতের ভয়, ভূতে ধরব। এদের মধ্যে ঠান্ডা লাগার ভয়, ভূতের ভয়ের চেয়েও ঠান্ডা লাগার ভয়টা এদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেয়, সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এরা এর মধ্যে একলা থাকবার ভয়, বহু লোকের সমাগমের ভয়, অন্যের সমালোচনার আশঙ্কা। এরা ভয়ের মধ্যে যে কোনো ভূতের ভয়, ঠান্ডা লাগার ভয়, অনেক লোক এরা সমবেত হবে এই জন্য ভয়, এরা অন্যরা এর সমালোচনা করবে এই জন্য ভয়। ভীতিভাব, উদ্বেগ, চাঞ্চল্য, বিষণ্ণতা, অতিশয় অসুস্থতা, এই আর্সেনিক আয়োডের বলছে বিশিষ্ট পরিচয়। ধরে রাখেন এটা সারমর্ম। ভীতিভাব, উদ্বেগ, চাঞ্চল্য, অতিশয় অসুস্থ। এই অসুস্থ মানে এরা খুবই রাগী, স্পর্শ অসহ্য। এরপরে ভীরুতা এবং পরিবর্তনশীলতা, ভীরুতা, পরিবর্তনশীলতা, যেখানে এই দুইটা কথা একসাথে পাবেন, রোগীটা ভীরু এবং তার রোগ লক্ষণ পরিবর্তনশীল, মনের লক্ষণ পরিবর্তনশীল, আপনার ওই রোগীটার ওষুধ আর্সেনিক আয়োড। ভীরুতা এবং পরিবর্তনশীলতা।
সহ্য শক্তি আর্সেনিক আয়োডাইড না থাকায় রুগী মনে করে যেমন সামান্য প্রতিবাদ সহ্য করতে পারে না, তেমনি শরীরটিতেও সেই কোনরূপ দেখা দিলে সে অতিশয় দুর্বল হয়ে পড়ে এবং সহজে তা হয়তো আরোগ্য লাভ করতে পারে না। আর্সেনিক আয়োডের রুগীর মনে আন্তরিকতা, সহানুভূতি নাই। এই আর্সেনিক আয়োডের মানুষগুলা মধ্যে ভালোবাসা কী জিনিস, আন্তরিকতা কী জিনিস, সহানুভূতি কী এরা বোঝে না। এরা খুব কুটিল প্রকৃতির মানুষ। এদের মনটা সরল নয়, যেটা অসরল বলা হয়। যেটা তো আগে বলছে, এরা সবসময় কীভাবে থাকে। মোট কথা, মেজাজের পরিবর্তনশীল, রোগ লক্ষণ মধ্যে পরিবর্তনশীল ভাব। মেজাজের পরিবর্তন, রোগ লক্ষণের পরিবর্তন, এই দুইটা কথা একসাথে হইলেই আপনার যেই নামের রোগে হোক, আপনার রোগীর ওষুধ আর্সেনিক আয়োড। মনের বিশৃঙ্খলা, রাতে প্রলাপ, কাল্পনিক ভ্রম, হঠাৎ করে উত্তেজিত হয়, কাউকে হত্যা করতে চায়, সেজন্য আবার কষ্ট পায়, অত্যধিক অস্থিরতা, ক্রোধসহ। আরও একটা সংক্ষেপ সারমর্ম মনে রাখবেন, খুবই চঞ্চল, খুব রাগী, এর সাথে ফুনো হাসি হয়, সর্দি হয়, ওই মানুষটার ওষুধ আর্সেনিক আয়োড। আপনার যে বাচ্চাটার মেজাজ খুব রাগী, চঞ্চল এবং বারবার সর্দি, কাশি, নিউমোনিয়া দেখা দেয়, বারবার সর্দি হয়, আপনার ওই বাচ্চাটার ওষুধ আর্সেনিক আয়োড। ভালোভাবে মনের মধ্যে গাঁথি রাখবেন, এই কথাটা বলে চলবে না। দেখবেন যে কত রুগী আপনার হাতের উপর চলে যাবে, আপনি বুঝতে পারবেন এই রোগটা আর্সেনিক আয়োড। আপনি এদেরকে বারবার টিউব বার করে নাম দিবেন। শুধু একটা কথা মনে রাখবেন, আর্সেনিক আয়োডের যাবতীয় স্রাব ক্ষতকর এবং জ্বালাকর, দুর্গন্ধযুক্ত। আচ্ছা, কিন্তু টিউবারকুলোর মধ্যে ওই বাকি কথা আছে, এই সাপগুলো সাপগুলো ক্ষতকর নয়, জ্বালাকর নয়, ফাটতিকা একদম সহজ। আপনার চেম্বারে রুগী আসার পরে দেখছেন যে বাচ্চাটার বারবার সর্দি হয়। এখন সর্দির জন্য মানুষ আর এভাবে ক্ষত পর্যন্ত অপেক্ষা করে না, ক্ষত হওয়ার আগেই এই যে মেন্থল ব্যবহার করে সর্দির জন্য বারবার খাইতেছে। আপনারা প্রতিষ্ঠায় একটা শব্দ বারবার শুনেছেন, পেয়েছেন। প্রতিষ্ঠাটা কি? সেটা বলছে সামান্য একটু আবহাওয়ার পরিবর্তনে, শীতকাল আসলে, বর্ষাকাল আসলে, একটু গরমকাল আসলে সর্দি দেখা দেয়, অনর্গল হাসি শুরু হয়। এই মানুষগুলো আর্সেনিক আয়োডের মানুষ আসেনি আমাদের সমাজে। একটু আবহাওয়ার পরিবর্তন হলে সর্দি, আবহাওয়ার পরিবর্তন হলে কাশি, হাসি। এর মধ্যে আরেকটা কথা মনে রাখবেন, আর্সেনিক সম্পর্কে একজন বলছে কি, যে মানুষটা সকালবেলায় শোয়ার থেকে উঠে, বিছনা থেকে উঠে যখন ফ্লোরে ফাঁ দেয়, তখনও তার সর্দি শুরু হয়। ওই মানুষটার ওষুধ আর্সেনিক আয়োড। সকালে শোয়ার থেকে উঠে যখন বিছানাতে রাখে, তখনও তার সর্দি শুরু হয়। বহু রুগী আছে, তার সর্দি কখন হয় আপনারা জেনে নেবেন। ওই রুগীটা হয়তো 30 বছর হাসি নিয়ে কষ্ট পাইতেছে, আসি বলতেছে, ডাক্তার সাহেব আমার নাকে ফলিফাস। আপনি যদি তাকে ফলিফাসের জন্য ওষুধ দেন, এই যে এখন এক জাতীয় ওষুধ আছে, দিলে নাকের হাঁটি পর্যন্ত ছিদ্র হয়ে যায়, এগুলো করবেন না, রুগী আরোগ্য হবে না। সর্দি জায়গা থেকে যাবে, মধ্যখানে একটা লাভ হবে, সেগুলো যে হাঁটি ছিদ্র হয়ে গেছে, আরেকটা লাভ হবে, রুগীর যাই মন তাই হোক, কিন্তু আপনার একটা লাভ হয়েছে, আপনি কিছু টাকা নিয়ে গেছেন, আপনার লাভ হয়েছে।
রোগ লাগ হোক বা নাই হোক। আর্সেনিক আয়োডের চরিত্র নির্দিষ্ট লক্ষণের মধ্যে আপনাকে মনে রাখবেন, বলছে দুটি বিরোধী ওষুধের সংমিশ্রণে এই ওষুধ প্রস্তুত। এজন্য কখনো একের কখনো অন্যের কখনো বা সম্পূর্ণ নতুন লক্ষণ আবির্ভাব ইয়েতে লক্ষিত হয়। কখনো আর্সেনিকের লক্ষণ, কখনো আয়োডিয়ামের লক্ষণ, কখনো এই দুইটার সম্মিলিত রূপ মিলাইয়া আপনার আর্সেনিক আয়োডের লক্ষণ প্রকাশ পায়। এর বলছে কখনো একের কখনো অন্যের। আর্সেনিক আয়োডের নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিনে বা সারা জীবন ব্যাপী রোগ আক্রমণের আবাস নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে অথবা সারা জীবনব্যাপী একটা রোগ বলছে আর্স আয়োডের রোগের মধ্যে বহু ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই কথাটা বোল্ড করে বলছে। আরেকটা কথা আগে বলা হয়েছিল, অত্যধিক অস্থিরতা মাঝে চঞ্চলতা বলছি, ঠিক আছে? খুব রাগী, ফুনো কি বলছিলাম, হাসি বা সর্দি লাগার অভ্যাস, ওই মানুষগুলোকে আর্সেনিক আয়োড দিবেন। সর্দির সহিত মাথা ধরা এবং ঘুমের ভাব। অনেক সময় আমরা এই ঘুমের ভাব দেখলে আমরা জেলসিমিয়াম দিয়ে দিই। যেই সর্দির সাথে মাথা ধরা এবং ঘুমের ভাব থাকে ওই রুগীটার ওষুধ আর্সেনিক আয়োড। আপনারা জেলসিমিয়াম দিয়ে ভুল করবেন, রুগী আরোগ্য হবে না। হয়তো অসুখ আংশিক সদৃশ হলে কিছুটা স্বস্তি পাবে, রুগী আরোগ্য হবে না। এই যে মনে করেন কেন তার এভাবে সর্দি হয়, আমাদেরকে বোঝা লাগবে। আমরা তো বুঝতাম ক্ষয়ফি হইলে মানে ফুসফুসে যখন হয় তখন আমরা এটাকে কি বলি, যক্ষা বলি। যক্ষার আরও সহজ করে সুন্দর করে বলি থাকে টিবি রোগ। যক্ষা হলে আমরা এখন বুঝি না, এখন বলি টিবি আছে কি না, বংশগত কারো টিবি রোগ হয়েছিল কি না। এই রোগটা যখন বিভিন্ন অঙ্গে বিভিন্ন স্থানে যায়, এই ক্ষয়রোগটার তখন বিভিন্ন নাম হয়। আমাদের এই কথাটা বোঝা লাগবে। যখন মনে করো চর্মে আসে তখন সেটার নাম সোরাইসিস। যেটা যক্ষা সেটাই সোরাইসিস। আপনি যদি চিন্তা করেন যক্ষা তো হয় না, টিবি তো হয় নাই, না, ওটাও সোরাইসিস। যখন হাঁক হয়েছে সেটাই যক্ষা। বারবার পায়খানা হচ্ছে, হতেছে, যেটারে আমরা এখন ক্রনিক ডিসেন্ট্রি বলি থাকি। এক সুন্দর করে সাজানো গোছানো মেডিকেল টার্ম ব্যবহার করে ক্রনিক ডিসেন্ট্রি, সেটা তার যক্ষা অর্থাৎ ক্ষয়ফিয়া। যক্ষার সহজ কথা হলো যাইয়া ক্ষয়ফিয়া। সারা জীবন ব্যাপী সাদা স্রাব হচ্ছে, এটাও যক্ষা, এটা তো ক্ষয়ফিয়া। আপনাদের এই কথাটা বুঝে লাগবে। এই কথাগুলো আমরা না বুঝি, আমি রুগীলিপি করার সময় আমি তো লক্ষণের মূল্য না বুঝি লিখে দিলাম যক্ষা, টিবি হয় না। কিন্তু টিবি হয় না যে তাদের সোরাইসিস তার বাবার, আমি তো চিন্তা করি না সর্বরোগ হয়েছে কি না, হ্যাঁ সর্বরোগ হয়েছে। কিন্তু আমাকে লক্ষণটা নিলাম, এটা মূল্যায়নটা আমার করা লাগবে। আমি যদি মূল্যায়নটা করতে না শিখি না পারি, আমার ওষুধ সঠিক হবে না, আমার হবে আংশিক সদৃশ। টিউবারকুলিনাম এবং আর্সেনিক আয়োড অনুপূরক। টিউবারকুলিনাম পরে আর্সেনিক লাগতে পারে, আর্সেনিক আয়োড পরে টিউবারকুলিনাম লাগতে পারে যদি লক্ষণ থাকে। এই মানুষগুলা সামান্য একটু পরিশ্রম করলে এদের বুক দফা শুরু করে, মাথা ঘোরানো শুরু করে। সামান্য একটু পরিশ্রমে বুক দফা করে, মাথা ঘুরায়।
এই আর্সেনিক আয়োডের রোগীর মধ্যে কোনো কোনো রোগীর মধ্যে খুব বেশি ক্ষুধা, আবার কোনো রোগীর মধ্যে মোটেই ক্ষুধা নাই। এরা রিচ ফুড, ফাস্ট ফুড, আমরা এখন রিচ ফুড ফাস্ট ফুড বলতে একটু ভালো বুঝি। এর মধ্যে এরা মশলাযুক্ত খাদ্যগুলো পছন্দ করে, সানাসুর, কাবাব, বড়া, টুকিটাকি খাইতে পছন্দ করে, কিন্তু ভাত আর রুটি খায় না। বাচ্চার সর্দি, মেজাজ খুব গরম, স্থিরভাবে বসে না, ডাক্তাররা বাচ্চাকে খায় না, বাচ্চা খায় না। কি খায় না? সারাক্ষণ শুধু দোকানে খানা খায়, দোকানে খাওয়া খায়, এই ভাত খায় না, রুটি খায় না, এক পিস পাহা রুটি, এই কলা এগুলো খায় না। তো কী খায়? সে দোকান থেকে হলে ওইখানে গ্রিল খায়, স্যান্ডউইচ খায়, বার্গার খায়, মশলাযুক্ত খানাগুলো সে খায়, এবং মশলাদার চকলেট খায়, সপ খায়, বিভিন্ন বড়া খায়, টুকিটাকি এভাবে সারাক্ষণে খায়। তবে ভাত আর রুটি এগুলো সে খায় না। এর খুব পিপাসা। ডান দিক আক্রান্ত হয়, গ্ল্যান্ডের বিবৃদ্ধি, ফুলে আষ্ট হয়, প্লিওজ আকৃতি বিবৃদ্ধি। এই কথাটাকে ডাক্তার জে মিত্র একটা কথা বলছিল, যেখানে গ্ল্যান্ডের বৃদ্ধি আছে, বুগল এবং কুস্কির, বুগল এবং কুস্কির গ্ল্যান্ড ফুলিয়ে ব্যথা হয়, এমনকি ফাঁকের উপক্রম হয়। বুগলের এবং কুস্কির গ্ল্যান্ড ফুলে খুব ব্যথা হয়, এমনকি ফাঁকের উপক্রম হয়। বলছে আর্সেনিক আয়োড আরোগ্যগত সমর্থ। ডাক্তার জে মিত্র বলছে কথাটা। ও জে মিত্রর এর নোটটা আপনারা মনে রাখবেন। বুগল, কুস্কির গ্ল্যান্ড ফুলে খুব ব্যথা হয় এবং ফাঁকের উপক্রম হয়, আপনার ওই রুগীটার ওষুধ পরীক্ষামূলকভাবে হলেও তাকে আর্সেনিক আয়োড দিবেন। আর্সেনিক আয়োড ছাড়া আপনার ওই রোগী আরোগ্য হবে না। এবং শরীরের বিভিন্ন স্থানে গ্ল্যান্ডের উপরে, গ্ল্যান্ড আরোগ্য করার উপরে আর্সেনিক আয়োডের অনেক ক্ষমতা আছে। আমাদের অনেক ডাক্তার মহাশয় আছেন, শরীরে বিভিন্ন গ্ল্যান্ড ফুলে, বিশেষ করে আমরা ব্যারাটা আয়োডের চিন্তা বেশিরভাগ করে থাকি। ক্লাস আচ্ছা, আর্সেনিক আয়োডের চিন্তাটা বেশি করে থাকি। উদ্রামক কুষ্ঠবাতা পর্যায়ক্রমে আসা যায়, মল কঠিন, উদ্রামক সকালে খাওয়ার পর উপস্থিত হয়। বৃদ্ধদের মল হাজাকর, মল ত্যাগকালে তলফেটে কর্তন বেদনা, ছাপিয়ে ধরার ন্যায় ব্যথা, মল ত্যাগের পরে মলদার জ্বালা। ডাক্তার কেন বলছে কথাটা। এখানে ডাক্তার নরা একটা কথা বলছে, মূত্রথলি ও মূত্রপিণ্ডদ্বয়ে গভীর ক্রিয়া করে। রাতে বৃদ্ধি ফোটা ফোটা করে মূত্রত্যাগ, অসহায় মূত্রত্যাগ, অ্যালবুমিনযুক্ত মূত্র ঘোলাটে, কালো, রক্তবর্ণ, প্রচুর বা অল্প দুর্যুক্ত। এবং এই কথা ডাক্তার ক্যান্ট বলছে কথাটা। আরেকটা কথা বলছে, ক্যান বলছে এবং অন্য অনেক লেখকও বলছে, যদি চর্মরোগের আলোচনা না করা হয় তাহলে আর্সেনিক আয়োড সম্পর্কে কিছু আলোচনা হইল না। অর্থাৎ চর্মরোগের ক্ষেত্রে আর্সেনিক আয়োডের প্রয়োজনীয়তা, ব্যবহার যে কত বেশি, আপনার একটা মনোযোগ দিলেই দেখবেন তো কত সোরাইসিসের রুগী আপনারা আর করতে পারতেছেন এই আর্সেনিক আয়োড দিয়া। এর মধ্যে বলছে কি,
এই আর্সেনিক আয়োডের সর্বফিয়া যে বৈশিষ্ট্য সেটা হলো যাইয়া আঁশ উঠা। মাছের যেরকম আঁশ ওঠে, আঁশ এরকম মোটা মোটা বা ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ ওঠে। যত চুলিয়ন তত এরকম, যেটা আমাদের গ্রামে যে বুসির মতো বলে, আঁশুটা বলে, এরকম বাইরে থাকে। উঠতে উঠতে একসময় চুলকে চুলিয়াতে ক্ষত করে ফেলে, তাও শুকনা ক্ষত। যদিও কখনো ক্ষত হয় কদাচিৎ, এখানে একটু কষ ঘামায়, অতিরিক্ত চুলকালে একটু কষ ঘামায়। বৈশিষ্ট্য এরকম আঁশ উঠা। এম বলছে কি ফুস প্রায় হয় না, ফুস না বললে চলে। জামা কাপড় খোলার পরে চুলকানি বৃদ্ধি, রাতে বৃদ্ধি। জামা কাপড় খোলার পরে চুলকানি বৃদ্ধি, রাতে বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি। আরেকটা কথা বলছে, বিশেষত ফিটের চর্মরোগে অত্যন্ত চুলকানি থাকিলে, যাদের ফিটের মধ্যে খুব বেশি চুলকায়, ডাক্তার কেন বলছে এদেরকে আর্সেনিক আয়োড দেওয়ার জন্য। ফিটে খুব বেশি চুলকানি, জল লাগালে, স্বাভাবিক জল লাগান, ঠান্ডা জল লাগান, এমনকি গরম জল লাগান, তাতে তার চুলকানি বেড়ে যায়। স্বাভাবিক জল লাগান, ঠান্ডা লাগান বা গরম জল লাগান, যেভাবে লাগান সব কটাতে তার বৃদ্ধি হয়। তাহলে রাতে বৃদ্ধি হয়, বর্ষাকালে বৃদ্ধি হয়। এরপরে যাই আপনার ঠান্ডা জল, গরম জল, যেই জলে লাগান ওতে তার বৃদ্ধি হয়, এমনকি ঘামালে বৃদ্ধি হয়। আরেকটা ব্যতিক্রম লক্ষ্য রাখবেন, সেটা হলো যাইয়া দেহের যাবতীয় স্রাব। বলছে দেহের যাবতীয় স্রাবই ক্ষতকর, উপদাহকর, মানে জ্বালাকর। ক্ষতকর, জ্বালাকর। কিন্তু কিন্তু একটা হ্যাঁস লাগাই দিছে, কিন্তু তরুণ রোগে তরল, প্রাচীন রোগে ঘন। এই স্রাবটা তরুণ রোগে তরল, প্রাচীন রোগে গাঢ়। এটা একটা ব্যতিক্রম লক্ষণ, মনে রাখবেন। শরীর থেকে যত স্রাব হয় সবগুলো জ্বালাকর, ক্ষতকর এবং দুর্যুক্ত আছে। তরুণ রোগে তরল এবং প্রাচীন রোগে গাঢ়, এই কথাটা মনে রাখবেন, এটা ব্যতিক্রম লক্ষণ। রুগী বাতাস চায়, ফাতলা সর্দি সহ খুব হাসি, কিন্তু হাসিলে আরাম হয় না। আর্সেনিক আয়োডের চরিত্র লক্ষণ দ্রুত বলক্ষয়, অত্যন্ত দুর্বলতা, নিশাকর্ম। এরপরে ডাক্তার কেডাক্তার বলছে, যদি রুগীর ইতিহাসে ম্যালেরিয়া জ্বর হয়েছে বলে জানা যায়, যে সমস্ত রুগীদের ম্যালেরিয়া জ্বর হয়েছে জানা যায়, অথবা নিউমোনিয়ায় এলোপ্যাথিক চিকিৎসার ফলতে রোগটির সূত্রপাত বলে জানা যায়, নিউমোনিয়া হওয়ার পর থেকে এই রোগের সৃষ্টি হয়েছে, সেই স্থলে যে ধাতুগত লক্ষণ থাকিলে বিশেষ উপকারী। বলছে ওই ক্ষেত্রে প্রথমত কার্বজ লাগতে পারে, যদি কার্বজ দেওয়ার পরে এই রোগটা না সারে ওই ক্ষেত্রে ওষুধ হবে আর্সেনিক আয়োড। যদি যেই রুগীটার ম্যালেরিয়া হয়েছিল আপনারা তাকে পরীক্ষামূলকভাবে খুবই সূক্ষ্ম মাত্রায় আর্সেনিক আয়োড দিয়ে দেখবেন। নিউমোনিয়া হওয়ার পর থেকে, এই নিউমোনিয়া এলোপ্যাথিতে ভালো হয়েছে, এই নিউমোনিয়া হওয়ার পর থেকে বাচ্চা শুকিয়ে যাচ্ছে, বাচ্চা চঞ্চল, এই যদি হয়, বাচ্চার মেজাজ খুবই খিটখিটে, এই যদি হয় তাহলে আপনার ওষুধ আর্সেনিক আয়োড। আর যদি মেজাজ শান্তশিষ্ট হয়, শুকিয়ে যেতে ঠিক আছে, চঞ্চল না হয়, তাহলে আপনার ওষুধ আর্সেনিক আয়োড। আপনি যদি চিন্তা করেন নিউমোনিয়ার পর থেকে, যেহেতু আপনারা কারো একটা কথা পড়ছেন, অমুক রোগের পর থেকে আমার এই রোগের সৃষ্টি হয়েছে, ওইখানে ওষুধ কারবাজ না, আপনাকে ফার্থিক শিখা লাগবে। কোথায় কারজ দিবেন, কোথায় আর্সেনিক আয়োড দিবেন, কোথায় সরিনাম দিবেন। যে স্থলে দীর্ঘদিতে জ্বরটি চলিতে চলিতে
সব সময় গায়ে গায়ে জ্বর থাকে, মনে রাখবেন সব সময় গায়ে গায়ে জ্বর থাকে, মেজাজ রুক্ষ, আকাঙ্ক্ষিত দ্রব্যে রোগ লক্ষণের বৃদ্ধি, অর্থাৎ সবসময় গায়ে গায়ে জ্বর থাকে, মেজাজ রাগে, এবং মনে করেন ভর্তা পছন্দ করে, ভর্তা খেলে তার ক্ষতি হয়। সবসময় গায়ে গায়ে জ্বর, মেজাজ খিটখিটে, কাঙ্ক্ষিত মানে যেটা খাইলে যেটা তার পছন্দ হয় এটা খাইলে তার ক্ষতি হয়, আপনার ওই রুগীটার ওষুধ মাস্ট বি আর্সেনিক আয়োড। বুঝতে পারছি কি না? সবসময় গায়ে গায়ে জ্বর থাকে, মেজাজ রুক্ষ, কাঙ্ক্ষিত দ্রব্য আকাঙ্ক্ষিত দ্রব্য খেলে তার সর্দি এই ক্ষতি হয়, আপনার ওই রোগের ওষুধ আর্সেনিক আয়োড, মনে রাখবেন। বলছে যে স্থলে দীর্ঘদিন জ্বরটি চলিতে চলিতে রক্তশূন্য অবস্থা, রুক্ষ মেজাজ ও আকাঙ্ক্ষিত দ্রব্যে রোগ লক্ষণের বৃদ্ধি সহ উপরোক্ত প্রকার সাধারণ লক্ষণসমূহের আবির্ভাব হয়, সেই স্থলে আর্সেনিক আয়োডের দ্বারাই রোগীর প্রাণ রক্ষা হইবে, ইহাতে কোনো সন্দেহ নাই। দেখছো, এই কথা যদি বলি দেয় এতে কোনো সন্দেহ নাই, আর কোনো কথা থাকেনি। একটু মনোযোগ দেবেন, গুরুত্ব দিবেন, আর সাধারণভাবে ঘুমাইয়েন না, ঘুমাইলে সমস্যা। আরও অনেক কথা ছিল আছে, এই দুই চারটে কথা বলি, আপনাদেরকে ইনশাল্লাহ বিদায় দেবো। এর মধ্যে এক কথা তখন বলে ফেলছিলাম, ভোরবেলা ঘুম থেকে উঠার পর মাটিতে পা রাখলেই রুগীর সর্দি, হাসি, কাশি বা নাক দিয়ে তলা সর্দি দেখা দেয়, আবার সন্দেহ রূপ দেখা দেয়। এই রুগীটাকে আপনারা অবশ্যই 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 আর্সেনিক দিবেন, অর্থাৎ সকালে শোয়া থেকে উঠার পরে সর্দি দেখা দেয়। বর্ষা বা জড়ো হাওয়া প্রারম্ভে সর্দি, হাসি, কাশি দেখা দিলে রাস্টক্স উত্তম ওষুধ, কিন্তু যদি টিউবারকুলার অর্থাৎ ক্ষয়প্রবণ সর্দি হয় তাহলে রাস্টক্স স্থায়ীভাবে আরোগ্য হতে পারে না, সেই ক্ষেত্রে আর্সেনিক আয়োডের প্রয়োজন হয়। আপনি রাষ্ট্র দিয়েছেন, খাইলে ভালো থাকে, আবার দেখা দেয়, ওই ক্ষেত্রে আপনি আর্সেনিক স্মরণ করবেন। আর্সেনিক আয়োডের যে বৃদ্ধিগুলা বলছে প্রাতকালে, অপরাহ্নে, অপরাহ্ন তো বুঝছেন, হ্যাঁ, অপরাহ্ন হইলো যে বিকেলবেলায়, দুপুর হলো যে মধ্যাহ্ন, আর ওই যে মধ্যাহ্ন আগে যে পূর্বাহ্ন, আমরা বাংলা শব্দগুলো বুঝে রাখব, যেটা বেলা 11টা 10টা 11টার দিকে হয় সেটা হলো যাইয়া পূর্বাহ্ন, দুপুরবেলা তো দুপুরবেলায় মধ্যাহ্ন যেটা বলা হয়, আর অপরাহ্ন হয়েছে যাইয়া বিকালবেলায়। তাহলে প্রাতে মানে সকালে, এরপরে বিকালে, সন্ধ্যাকালে, রাতে, প্রাতে, সকালে, সহজ ভাষা বলি, সকালে, বিকালে, সন্ধ্যাকালে, রাতে। দুপুর রাত্রের পরে মানে মধ্যরাতের পরে, যেটা বলি দুপুর রাতের পরে, যন্ত্রণাপূর্ণ ফাঁসে শয়নে, যে ফাঁসে ব্যথা ওই ফাঁস চেপে শুইলে, মাসিকের সময়ে, বর্ষাকালে, উষ্ণ দক্ষিণ বায়ু প্রবাহে দক্ষিণ দিক থেকে যখন একটু গরম বাতাস লাগে, যেমন শীতকালে যে বাতাসটা হয় উত্তর দিক থেকে, সেটা হলো যাইয়া শীতের শুষ্ক বাতাস, আর ওই বাতাসের মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ কম। যখন শীতকাল বাদ দিয়া অন্য মৌসুমে দক্ষিণা বাতাস বয়ে থাকে, অগ্রহণের শেষের দিকে আর ফাল্গুনের শেষের দিকে দেখে যখন দক্ষিণের বাতাস বয়ে থাকে, ওই বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে, ওই সময়ের বৃদ্ধিতে, ওই সময় বৃদ্ধিতে, অর্থাৎ যখন দক্ষিণ দিকের উষ্ণ বাতাস গরম বাতাস বয়ে থাকে ওই সময় বৃদ্ধিতে
শুষ্ক অতিশয় ঠান্ডায় গরমে আবদ্ধ করে আপেল খাইলে বীজের স্থানে তার বৃদ্ধি হয়। এতগুলা বৃদ্ধি মনে থাকবে না, তবে উপশমটা হলে মনে রাখিয়েন, মুক্ত বাতাসে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আহারের পরে তার উপশম। আবার কিছু কিছু লক্ষণ আছে আহারের পরে তার বৃদ্ধি হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে সৈয়দ বাড়িতে পৌঁছাক। সালামু আলাইকুম।